আমার স্বামীর কাছে 4,000 টাকা চেয়েছিলাম। সে হাতে ঘড়ি পড়তে পড়তে হেসে বলল, তুমি টাকা দিয়ে কি করবে? আমি একটু ইতস্তত করে বললাম, মাকে দেখতে যেতে চাই, মায়ের শরীরটা ভালো না। মেজো ভাইয়া ফোন করে বলল, যত তাড়াতাড়ি পারি যেন একবার দেখে যায়। আমার স্বামী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ 19 তারিখ, এমনিতেই মাসের শেষ দিক, এখন 4,000 টাকা কোথা থেকে দেব? সামনের মাসে গিয়ে দেখে এসো, এখন আর এসব নিয়ে কোনো কথা বলো না। টিফিনটা রেডি করে দাও, আর রুপিকে আজ স্কুলে তুমি দিয়ে এসো, আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। আমি আর কোনো কথা বলিনি। বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে গেল। চুপচাপ রান্নাঘরে চলে গেলাম। চোখের কোণে জমে থাকা পানি বারবার আঁচলে মুছে ফেলছিলাম, যেন কেউ বুঝতে না পারে। আমি, আমার স্বামী আর আমাদের 6 বছরের মেয়ে রুপি ঢাকায় থাকি। আমার স্বামী একটা কোম্পানিতে চাকরি করে। সংসারে খুব অভাব নেই, আবার বিলাসিতাও নেই। হিসেব করে চলতে হয়, কিন্তু সেই হিসেবের ভেতরেও আমি কখনো নিজের জন্য কিছু চাইনি। শুধু একবার মায়ের কাছে যেতে চেয়েছিলাম। শেষবার মাকে দেখেছিলাম 3 বছর আগে, তারপর আর যাওয়া হয়নি। একবার ঈদে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু শ্বশুর বাড়িতে অতিথি আসবে বলে আর যাওয়া হয়নি। এরপর একের পর এক মাস কেটে গেল। ফোনে মায়ের সঙ্গে কথা হতো। প্রতিবারই মা বলতেন, একদিন এসে আমাকে দেখে যাস, তোকে খুব দেখতে ইচ্ছে করে। আমি শুধু বলতাম, শীঘ্রই আসবো মা। সেই শীঘ্রই আর আসেনি। 5 দিন পর দুপুরে রান্নাঘরে ভাত নামাচ্ছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে মেজো ভাইয়ের নাম। ফোন ধরতে ওপাশ থেকে কান্নার শব্দ। আপা, মা আর নেই। কথাটি শুনে আমার পুরো পৃথিবীটা যেন ভেঙে পড়লো। হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন বুকের ভেতর থেকে সবকিছু টেনে নিয়েছে। আমি কথা বলতে পারছিলাম না, শুধু নিঃশব্দে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। ভাইয়া আমার স্বামীকেও ফোন করেছে। বিকেলের আগে সে অফিস থেকে চলে এলো। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও, আজকেই দাফন করবে। আমি খাটে হেলান দিয়ে বসেছিলাম, চোখের পানি তখনও থামেনি। সে আবার বলল, কি হলো, উঠো, সময় নেই। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। হঠাৎ বুকের সব কষ্ট, অভিমান আর জমে থাকা কান্না একসঙ্গে বিস্ফোরিত হলো। আমি চিৎকার করে বললাম, কি হবে এখন গিয়ে, কি হবে বলো? আমার মা কি আর আমাকে দেখতে পাবে? আমি কি মায়ের মুখে 1 ফোঁটা পানি দিতে পারবো? আমার মা তো আর নেই। এখন শুধু একটা নিথর দেহ দেখতে যাব। 5 দিন আগে যদি যেতে দিতেই, তাহলে অন্তত মা আমাকে একবার দেখতেন। সে নিশ্চুপ তাকিয়ে রইল। আমি অভিমানের রাগে ঘৃণায় বললাম, শুধু শুধু এখন তোমার টাকা খরচ হবে, ব্যাংকে রেখে দাও, লাভ আসবে, আরো ধনী হবে। আমার জন্য টাকা খরচ করার দরকার নেই। আমার গলার শব্দ কাঁপছিল, রাগ ছিল, কষ্ট ছিল, কিন্তু সবচেয়ে বেশি ছিল অপূর্ণতা। সে আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, একটা কথাও বলল না। সেদিন আমরা গ্রামে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি আর আমার মাকে পাইনি। সাদা কাফনে মোড়া নিথর মুখটা দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে বড় শাস্তিটা আমি পেয়েছি। বারবার মনে হচ্ছিল মা হয়তো শেষবারের মতো দরজার দিকে তাকিয়েছিলেন, ভেবেছিলেন তার মেয়েটা আসবে, কিন্তু আমি আসতে পারিনি। ফিরে আসার পর আমার ভেতরের মানুষটা যেন বদলে গেল। আমি আর কখনো স্বামীর কাছে একটি টাকাও চাইনি। সে টাকা দিতে চাইলে ফিরিয়ে দিয়েছি। শপিং করতে বললেও তার টাকা দিয়ে কিছু কিনিনি। প্রয়োজন হলে নিজের জমানো টাকা খরচ করেছি, না হলে প্রয়োজনটাই বাদ দিয়েছি। আগের মতো গল্প করতাম না, অকারণে হাসতাম না। সংসারের সব কাজ ঠিকই করতাম, কিন্তু আমাদের সম্পর্কের কোথাও যেন অদৃশ্য একটা দেয়াল উঠে গিয়েছিল। সে হয়তো বুঝতে পারছিল আমি বদলে গেছি, কিন্তু সে তখনও জানতো না কিছু ক্ষতি এমন হয় যার ক্ষমা হয়তো মানুষ মুখে বলে দেয়, কিন্তু হৃদয় কখনো মেনে নিতে পারে না। এই ঘটনার 1.5 মাস পর হঠাৎ দুপুরে একজন ছেলে এসে বলল, শাহেদ ভাই বাসায় আছে? আমি বললাম, না, বাসায় নেই। কিন্তু কেন, কি দরকার? ছেলেটা একটু আমতা আমতা করে বলল, শাহেদ ভাই আমার কাছ থেকে 3,000 টাকা নিয়েছিল 1.5 মাস আগে, এখনো দেয়নি টাকাটা। ভাই বাসায় আসলে কথাটা বললেন। এই কথা বলে ছেলেটা চলে গেল। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি স্তব্ধ হয়ে ঘরের এক কোণে বসে রইলাম। মাথায় তখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। শাহেদ আমার জন্য খরচ করে না, সেটা অবশ্য এখন আর খাটে না, কারণ আমি নিজে তার টাকা নেওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু সে দিতে চাইলেও তো খুব বড় অঙ্কের টাকা কিছু দিতে পারতো না। তাহলে এই 3,000 টাকা সে কেন ধার করতে গেল? কার জন্য? নিজের কোনো লুকিয়ে রাখা নেশা, নাকি অন্য কিছু? মনের ভেতর সন্দেহের আর অভিমানে কালো মেঘ জমতে শুরু করলো। পুরুষ মানুষের মন বোঝা বড় দায়। একদিকে সংসারের অভাব, অন্যদিকে আমার সাথে এই শীতল দূরত্ব, তার মাঝে আবার ঋণের বোঝা। বিকেলের দিকে শাহেদ যখন বাসায় ফিরল, তার ক্লান্ত মুখাবয়ব দেখেও আমার ভেতরের ক্ষোভ কমলো না। সে জুতো জোড়া খুলে হাত মুখ ধুয়ে এসে সোফায় বসা মাত্রই আমি চায়ের কাপটা তার সামনে রাখলাম। শাহেদ কাপে চুমুক দিতে যাবে, তখনই আমি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম, দুপুরে একটা ছেলে এসেছিল, নাম বলল না, তবে বলল তোমার কাছে নাকি 3,000 টাকা পায়, 1.5 মাস হয়ে গেছে, এখনো দাওনি। কথাটা শুনে শাহেদের হাতের চায়ের কাপটা টেবিলে নামিয়ে রাখলো। তার চোখের কোণে এক চরম ক্লান্তি ফুটে উঠলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তার এই নীরবতা আমার ভেতরের ক্ষোভকে আরো উস্কে দিল। আমি বললাম, কি হলো, চুপ করে আছো কেন? সংসারে অভাব আছে জানি, বিলাসিতা নেই তাও জানি, কিন্তু তুমি তো কোনো বাজে খরচ করো না। তাহলে 1.5 মাস আগে কার জন্য, কিসের জন্য এই টাকা ধার করতে হয়েছিল তোমাকে? 1.5 মাস আগের কথা মনে পড়তে আমার বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠলো। ঠিক 1.5 মাস আগেই তো আমার মা
মারা গেছেন। শাহেদ 2 হাতের তালুতে মুখ ঢেকে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর আস্তে আস্তে হাত সরিয়ে আমার দিকে তাকালো। তার চোখ দুটো কেমন যেন লাল হয়ে উঠেছে। খুব নিচু গলায় সে বলল, তুমি আমাকে ভুল বুঝলে? আমি শক্ত গলায় বললাম, ভুল বোঝার কি আছে, পরিষ্কার করে বলো। শাহেদ সোফা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে সে বলতে শুরু করলো, তুমি তো শুধু আমার 28,000 টাকা বেতনটাই দেখলে, কিন্তু এই ঢাকা শহরে 12,000 টাকা বাসা ভাড়া দিয়ে, গ্যাস বিদ্যুৎ বিল মিটিয়ে, রুপির স্কুলের বেতন আর প্রতিদিনের বাজার খরচ টেনে যে কিভাবে সংসারটা চলে তা আমি জানি। তার উপর বাজারে জিনিসের দাম প্রতিদিন যেভাবে বাড়ছে, তাতে মাসের 20 তারিখের পর পকেটে আর টাকা অবশিষ্ট থাকতে চায় না। আর আমাদের মেয়েটার কথা তো জানোই, প্রতিদিন অফিস থেকে ফেরার সময় তার জন্য কিছু না কিছু আনতেই হয়। বাবার মন তো যতই কষ্ট হোক, মেয়ের ওইটুকু আবদার না ফেরালে বুকটা ফেটে যায়। সে একটু থামলো, তার গলার স্বর আরো ভারী হয়ে এলো। ও বলল, তুমি ভাবছো আমি সেদিন মায়ের কাছে যাওয়ার জন্য তোমাকে টাকা দেইনি, অবহেলা করে 19 তারিখ বলে অজুহাত দিয়েছিলাম? না রুপির মা, সেদিন সত্যি আমার পকেটে তোমাকে দেওয়ার মতো টাকা ছিল না। ব্যাংকে কোনো টাকা জমে না যে লাভ আসবে আর আমি ধনী হব। মধ্যবিত্তের পকেট মাসের শেষে শূন্য মরুভূমি হয়ে যায়। আমি অবাক হয়ে তার পিঠের দিকে তাকিয়ে রইলাম। শাহেদ ঘুরে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকালো আর বলল, তার 5 দিন পর যখন তোমার ভাই ফোন করে বলল মা আর নেই, আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। তখন তো মাসের 24 তারিখ, পকেটে তেমন কোনো টাকা নেই। কিন্তু মা মারা গেছেন, সেখানে কি আমি তোমাকে নিয়ে খালি হাতে যেতে পারতাম? আমার কি কোনো দায়িত্ব ছিল না? যাওয়ার ভাড়া, কাফনের কাপড়ের খরচ, সেখানে গিয়েও তো ছোটখাটো কত খরচ থাকে। নিজের স্ত্রীর মায়ের মৃত্যুর দিনেও আমি বুক টান করে দাঁড়াতে পারবো না, এতটাই কি অক্ষম আমি? শাহেদ একটা শুকনো হাসি হাসলো। সে হাসিতে কেবলই কান্না লুকিয়েছিল। ও বলল, আমি নিরুপায় হয়ে ওই ছেলেটার কাছ থেকে 3,000 টাকা ধার করেছিলাম সেদিন। সেই টাকা দিয়েই সেদিন আমরা গ্রামে গিয়েছিলাম। মায়ের শেষ কাজটুকু করার জন্য ওই ধার করা টাকাটাই ছিল আমার শেষ ভরসা। এই 1.5 মাসের সংসারের খরচ সামলে ওই 3,000 টাকা আর শোধ করতে পারিনি। প্রতিদিন ভাবি দেব, কিন্তু আর হয়ে ওঠে না। শাহেদের কথাগুলো যেন আমার কানে তপ্ত সীসার মতো লাগলো। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। যে মানুষটাকে আমি এতদিন ধরে আমার মায়ের মৃত্যুর আগে না দেখার জন্য দায়ী ভাবছিলাম, যার উপর অভিমানে ঘৃণায় আমি একটা অদৃশ্য দেয়াল তুলে নিয়েছিলাম, সে আসলে আমার আর আমার পরিবারের সম্মান বাঁচাতে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অন্যের কাছে হাত পেতেছিল। মধ্যবিত্ত পরিবারের পুরুষদের এটাই হয়তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। একদিকে বুক ফাটলেও মুখ ফুটে অভাবের কথা বলতে পারে না, অন্যদিকে বউ বাচ্চার আবদার আর দায়িত্বের বেড়া জালে পিষ্ট হতে হতে কখন যে তারা নিজেদের খোলসবন্দি করে ফেলে তা কেউ টের পায় না। আমার চোখের কোণে আবার অশ্রু গড়িয়ে পড়লো, তবে এবার আর অভিমানে নয়, এক চরম অপরাধ বোধে। আমি শাহেদের দিকে তাকালাম, কিন্তু মুখ ফুটে ক্ষমা শব্দটা উচ্চারণ করা শক্তিও যেন হারিয়ে ফেলেছিলাম। আমাদের মাঝখানের অদৃশ্য দেয়াটা কি তবে একটু হলেও গলতে শুরু করেছে? গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।